এতদিন পর্যন্ত যেটি নিয়ে বড়াই করতে পারত আমেরিকা, সেই বড়াইয়ে হাত দিয়ে দিয়েছে চায়না। পৃথিবীর অন্যতম বৃহত্তর নয়, পৃথিবীর সর্ববৃহৎ এই নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রযুক্তিতে ভাগ বসিয়েছে। বন্ধুরা, শুনলে অবাক না হয়ে পারবেন না, চীনের দ্বারাই এটি সম্ভব। পৃথিবীতে প্রথমবারের মতো মাত্র দ্বিতীয় দেশ হিসেবে আমেরিকার এই রেকর্ডটি তারা ভেঙে দিল এবং সমুদ্রে চীনের গর্জন যে ক্রমান্বয়ে বাড়ছে, ভবিষ্যতে আমেরিকার পাশাপাশি তারা সমুদ্রপথগুলোতে গর্জন করতে আসছে, এর মাধ্যমে সুস্পষ্ট হলো। বন্ধুরা, এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমানগুলোকে আকাশে ছুড়ে দেওয়ার জন্য বিশেষ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করা হয়, যার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেম, আর একটা পদ্ধতি হচ্ছে স্কিজাম সিস্টেম। বন্ধুরা, এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর সামনের দিকে উপরের দিকে থাকে এবং এই উপরের দিকের ব্যাপারটিকে কাজে লাগিয়ে কৌণিক অবস্থানের সাথে গতিকে কাজে লাগিয়ে এরা আকাশের দিকে জাম্প করে উঠে যায়। এই স্কিজাম পদ্ধতিটি আসলে পুরনো আমলের। এই ক্যাটাপুল্ট সিস্টেম আবার দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেম, আর একটা হচ্ছে স্টিম পাওয়ার্ড ক্যাটাপুল্ট সিস্টেম। বন্ধুরা, স্টিম পাওয়ার্ড ক্যাটাপুল্ট সিস্টেমটি আর একটু পুরনো। বন্ধুরা, অত্যাধুনিক এবং সর্বশেষ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেমগুলো এতদিন ছিল শুধুমাত্র মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে। এখন সেটি খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে চীন তার থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ারে এই প্রযুক্তি সন্নিবেশ করেছে। বন্ধুরা, এর বিশেষত্ব কী? আপনারা জানেন, এয়ারক্রাফট ক্যারিয়ারের ল্যান্ডিং ডক বা উড্ডয়ন ডক যেহেতু কম, তাই যত কম জায়গায় যুদ্ধবিমানগুলোকে দ্রুত গতি প্রদান করা যাবে, ততই তারা খুব ভালোভাবে এবং নিরাপদে আকাশে উড্ডয়ন করতে পারবে। দ্রুত এবং সেফলি আকাশে উড্ডয়নের জন্য এটি হচ্ছে একমাত্র প্রযুক্তি এই মুহূর্তের, যেটি সবচেয়ে নিরাপদ এবং অত্যন্ত দ্রুত গতিতে আপনি এই কাজগুলো করতে পারেন। বন্ধুরা, ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেমটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত একটি বিশেষ প্রযুক্তি। আপনারা জানেন, আমেরিকা এমন ধরনের সামরিক প্রযুক্তি আবিষ্কার করে থাকে যেগুলো শুধুই তারা ব্যবহার করে এবং তাদের কাছেই থাকে, অন্য কেউ এগুলোর ধারের কাছেও যেতে পারে না। আর তাই তারা বিশ্বসেরা বিভিন্ন সামরিক সমরাস্ত্র এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রে। কিন্তু সেখানে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে চায়না। বন্ধুরা, চায়না তাদের সর্বশেষ এবং সবচেয়ে বড় ৮০,০০০ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতা সম্পন্ন এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান 003-তে এই প্রযুক্তি সন্নিবেশিত করে তারা দুর্দান্ত পরীক্ষা চালিয়েছে। তাদের রিলিজ করা ভিডিওতে দেখা যাচ্ছে যে তাদের আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট সহ যে সকল নৌভিত্তিক এয়ারক্রাফটগুলো রয়েছে, এমনকি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট অফ দ্য আর্ট এবং চেঞ্জিং মেকার সেই J-35 স্টিলথ 5th জেনারেশনের যুদ্ধবিমানও এই ইলেকট্রোক্যাটাপুল্ট সিস্টেমে উতরে যাচ্ছে পরীক্ষার মাধ্যমে। সেখানে আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট থেকে শুরু করে ফাইটার থেকে শুরু করে স্টিল যুদ্ধ বিমানের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস ভিত্তিক বিমানগুলোকে তারা ক্যাটাপুল্ট সিস্টেমের মাধ্যমে স্বল্প রানওয়েতে উড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, এটি হচ্ছে চীনের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের 4th শ্রেণীর এয়ারক্রাফট ক্যারিয়ারের সমতুল্য বলে ধারণা করা হয়। এর পূর্বে চীনের 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। একটা হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় ক্রয় করা, মূলত রাশিয়া এবং ইউক্রেন ঘুরে শেষ পর্যন্ত ম্যাকাওয়ের একটি প্রাইভেট কোম্পানি সেটি কিনে নেয়। তারা বলে যে এখানে একটি তারা ক্যাসিনো বানাবে। সাবেক সোভিয়েত আমলের 55,000 টন ডিসপ্লেসমেন্টের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি অসম্পূর্ণ অবস্থায় রাশিয়া ইউক্রেনের কাছে বিক্রি করে দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, চীনের সামরিক গোয়েন্দা সংস্থা কায়দা করে ম্যাকাওয়ের একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে তারা এই প্রযুক্তি নিয়ে আসে। চীনের কাছে এর পূর্বে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ওইভাবে ছিল না। বন্ধুরা, তারা এটিকে রিফারবিশড করে একেবারে অত্যন্ত গোপনে তাদের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার লাউনিং অন নামে লঞ্চ করে। পরবর্তীতে তারা আরেকটি এই লাউনিং অনের উপর ভিত্তি করে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ করে, শ্যানডং 002। প্রকৃত সত্য হলো, লাউনিং কেনার অর্থ হচ্ছে রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রযুক্তিগুলো কিনে নেওয়া। বন্ধুরা, সম্ভবত রাশিয়াও জানতো যে এটি শেষ পর্যন্ত চীনের কাছে যাচ্ছে, তাই তারা এখানে কোনো বাধা প্রদান করেনি। চীনের মতো মিত্রকে তারা আমেরিকার বিরুদ্ধে মূল শক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছে সম্ভবত। এখানে লাউনিং হচ্ছে মূলত তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের অপারেশনাল গুরুত্বপূর্ণ কোনো মেরুদণ্ড নয়। এটির মাধ্যমে তারা প্রযুক্তিগুলো নিজেরা আত্মস্থ করতে চেয়েছে। আর এটির উপরে ভিত্তি করে চীন তার দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত অপারেশনাল, বিশেষ করে মিলিটারি বা সামরিক অথবা নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য তারা পূর্বের চেয়ে ক্ষমতাবান করে নির্মাণ করে।
বন্ধুরা এটির ডিসপ্লেসমেন্ট ছিল প্রায় 70,000 টন এবং এখানে স্কিজাম পদ্ধতির উন্নয়ন ঘটানো হয়। বন্ধুরা শেষের দিকে আমরা ফুজিয়ান 3 সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। মূলত তার আগে শ্যানডং সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। শ্যানডং পূর্বের চেটিতে অত্যাধুনিক প্রযুক্তির। এখানে 002 কনভেনশনালি পাওয়ার্ড স্কিজাম, এখানে ডিসপ্লেসমেন্ট ছিল 70,000 টনের মতো। এখানে এমন কিছু প্রযুক্তিগত সক্ষমতা নতুন করে তৈরি করা হয় যেটি মূলত লাইনিং অনেক ছিল না। বন্ধুরা এখানে প্রথমবারের মতো শেনইয়াং যে 15 ফাইটারগুলো তাদের ট্রায়াল উড্ডয়ন সম্পন্ন করে এবং ল্যান্ড করে। এটির মাধ্যমে তারা পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করে। এরই মধ্যে খবর চাউর হয় যে চীন তার তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারের নির্মাণের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, সেই ফুজিয়ান। বন্ধুরা এটি লায়নিং এবং শ্যানডংয়ের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এবং উন্নত ডিজাইনের। টাইপ 003 এই ফুজিয়ানের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 80,000 টন। বন্ধুরা এগুলো মূলত ফোর্থ ক্লাস শিপ যেগুলো রয়েছে তার চেয়ে একটু ছোট প্রকৃতির, বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে আমেরিকার যে ফোর্থ শ্রেণীর ক্যারিয়ার রয়েছে। মূলত এটি এমন এক সময় লঞ্চ করা হলো যেটি বর্তমানে বিশ্ব ব্যবস্থায় সমুদ্র শক্তি প্রদর্শন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা এখানে টাইপ 003-তে মূলত ফিউচার প্ল্যান হিসেবে বা ফিউচার প্ল্যানের ক্যারিয়ার একটি সিস্টেম তৈরি করা হয় এবং এখানে পসিবলি ক্যাটাবার ক্যারিয়ার্স বলা যেতে পারে এটাকে। এবং এর ফার্স্ট টাইপটি হচ্ছে 003 স্টাডির যেটি মূলত নির্মাণ শুরু করা হচ্ছে 2017 সালে এবং এটি স্যাটেলাইট অবজারভেশনের মাধ্যমে যেটি বলা হয় যে সেই স্যাটেলাইট অবজারভেশনে দেখা যায় যে সাংহাইয়ের শিয়াংনাং শিপইয়ার্ডে এটি তৈরি করা হচ্ছিল। 2021 সালের নভেম্বর মাসের 10 তারিখে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় যে 3 থেকে 6 মাসের মধ্যে চীন তার তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার জলে ভাসাবে। 2022 সালের 17 জুন টাইপ 003 বর্তমান যেটির নাম ফুজিয়ান এটি অফিসিয়ালি কমপ্লিট হয় এবং লঞ্চ করে। জানুয়ারি 2024 সালে ফুজিয়াং ক্যারিং আউট মোরিং টেস্ট সম্পূর্ণ করে এবং এটি তার প্রথম সমুদ্র ভ্রমণের জন্য প্রস্তুত হয়। 1 মে 2024 ফুজিয়ান অফিসিয়ালি তার সমুদ্র ট্রায়াল শুরু করে। বন্ধুরা এর মাধ্যমেই নতুন প্রজন্মের এবং নতুন এক ইতিহাস তৈরি হয়। বন্ধুরা এখন তারা ক্যাটাপুল্ট সিস্টেমের পরীক্ষার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য উভয় প্রযুক্তিতে ধরে ফেলল। এটি চীনের নৌবাহিনীর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা, মনে রাখার মতো ঘটনা। সামরিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন এবং তারা খুব বেশি দূরে নয়, এর মাধ্যমে সেটিরই প্রমাণ হয়। আর একটা শুনলে মাথা ঘুরিয়ে যাবে, টাইপ 004 এই ফুজিয়ানের চেয়েও আরও গুরুত্বপূর্ণ এবং আরও শক্তিশালী মহাশক্তিশালী আর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি শুরু হয়ে গেছে 2024 সালে। বন্ধুরা বিভিন্ন বিশেষজ্ঞদের ধারণা মতে চীন 2030 সালের মধ্যে 5 থেকে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার কমপক্ষে জলে ভাসাতে চায়। টাইপ 004 হবে টাইপ 003 চেয়ে আরও বড় এবং এর ফিচার হবে নিউক্লিয়ার প্রোপালশন। বন্ধুরা মূলত জাহাজের প্রোপালশন গ্যাস টারবাইনমূলক হয়, তবে এটি পারমাণবিক শক্তিচালিত হবে। বুঝতেই পারছেন কাহিনী বা ঘটনা। পুরো ব্যাপারগুলো কি মনে হচ্ছে? নতুন ধরনের নতুন প্রযুক্তি সন্নিবেশিত করার মাধ্যমে চীন বিশ্ব শাসনের জন্য সমুদ্র শাসনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ঘটনাটা তেমনই, আসছে নতুন কোনো বিশ্ব শক্তি যা সমুদ্র শাসন করার জন্য মূলত তৈরি হচ্ছে।